সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে বর্তমান বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের কূটনীতি কি ভারসাম্যপূর্ণ হবে নাকি নতুন সমীকরণ হবে, এবং এই কূটনীতির ধারাবাহিকতা কেমনভাবে আজকে গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। সেই বিষয়ের উপর দুজন বিশেষজ্ঞ আলোচক আজকে আলোচনা করবেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। সিনিয়র সাংবাদিক মিজানুর হোসেন বুলবুল এবং আমাদের আরেকজন দক্ষ একজন বিশ্লেষক আছেন, তিনি বাংলা ভিশনের বিশেষ সংবাদদাতা এবং কূটনৈতিক করে বিশেষ করে উনি ডিক্যাবের অর্থাৎ বাংলাদেশের যে বিদেশি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের ডিক্যাবের সাধারণ সম্পাদক, অর্থাৎ কূটনীতি সম্পর্কে পররাষ্ট্রনীতি সম্পর্কে যে বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি তার বিস্তৃতভাবে তারা গভীরভাবে তারা সেটা তত্ত্ব অনুসন্ধান করেন এবং পাঠকের কাছে সেটা তারা তুলে ধরেন। সুতরাং আমরা আলোচনার বিষয়গুলোকে সঠিকভাবে আজকে উত্থাপন করব, কেননা বাংলাদেশে আজকে কূটনীতি কোন পথে যাবে। প্রতিবেশী একটি বড় রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের সাথে বাংলাদেশের কূটনীতি কেমনভাবে হবে, কি হওয়া উচিত, সব আমরা আলোচনা করব। আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইউটিউব এবং ফেসবুকেও আপনারা দেখতে পাবেন। তাছাড়া আগামীকাল সকাল 6:50 মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে পুনরায় প্রচারিত হবে। প্রথমেই আমি আজকে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আজকে এখানে যিনি আছেন বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস সাহেব, আপনাকে আমার প্রশ্ন যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে এবং সঠিক নির্বাচন বলে সারা বিশ্ব সেখান থেকে স্বীকার করে নিয়েছে। এই মুহূর্তে একটি কূটনৈতিক বিষয়টা হলো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। ভারতের সাথে আমাদের কূটনৈতিক অবস্থা কেমন হবে, কেমন হওয়া উচিত, এই প্রসঙ্গটা কিন্তু আসা উচিত ছিল না। কিন্তু এর পূর্বে যে সরকার ছিল, যাকে স্বৈরাচারী বা ফ্যাসিস্ট বলা হয়, এই সরকারের সকলকেই তারা আশ্রয় দিয়েছেন। তো ভারত কি এটা চায় যে তাদের পছন্দনীয় একটি সরকার হবে? এইটা কি কোনোদিন কোনো স্বাধীন দেশের পক্ষে সঠিক হতে পারে? আপনি কি মনে করেন, বিশ্লেষণ করুন। আপনাকে বলে রাখি, আমরা কিন্তু সকলের সাথে বন্ধুত্ব চাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তো অবশ্যই। আপনি আমাদেরকে বিশ্লেষণ করে বিষয়টাকে বুঝিয়ে দিন। ধন্যবাদ মিস্টার নজরুল নান্নু, আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি ঠিকই বলেছেন, একটা স্বাধীন সার্বভৌম দেশের কূটনীতি সবসময় পরিচালিত হবে তার জাতীয় স্বার্থ দ্বারা। অর্থাৎ আমাদের যে নির্বাচিত সরকার এসছে, তারেক রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী, এই সরকার জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। একটা দেশের দুইটা অংশ থাকে, একটা আভ্যন্তরীণ বিষয় আশয় থাকে আর একটা থাকে পররাষ্ট্রনীতি। তো দুটি বিষয়ের ক্ষেত্রেই কিন্তু মানুষ কী চায় সেই বিষয়টাকে নির্বাচিত সরকাররা গুরুত্ব দিয়ে থাকে। ঠিক একই ধারাবাহিকতা বর্তমান যে সরকার আছে তারাও ঠিক মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিচ্ছে এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েছে। এজন্যই এই সরকারের পররাষ্ট্রনীতির প্রধান কথাই হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ বিশ্বের যে কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সেই ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে গুরুত্ব পাবে কি, সেটি হচ্ছে যে বাংলাদেশ প্রথম নীতি, অর্থাৎ বাংলাদেশের যেটা জাতীয় স্বার্থ। এখন আসি আপনার প্রশ্নের উত্তরে, সেটি হচ্ছে যে ভারত প্রসঙ্গে আপনি বললেন। আমাদের প্রতিবেশী দেশ ভারত একটি বড় দেশ। আমরা যদি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখি তাহলে আমরা দেখব যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব একটা দেশ ছিল। পরবর্তীতে রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে এবং মানুষের চাওয়া পাওয়া অনুসারে বিভক্ত হয়েছে। তো তারপরে আমরা যে দেখি যে ভারত বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক, আমি একটু সংক্ষেপে আসছি, যে সম্পর্কের এক ধরনের টানা পড়েন, উত্থান পতন সবই ছিল। কখনো ভালো সম্পর্ক গেছে, কখনো উত্থান পতন গেছে। এটা এই যে উত্থান পতনের কারণ বা টানা পড়েনের কারণ, এই জায়গাটা যদি আপনি দেখতে যান তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে যতটা না আমাদের দ্বারা সংগঠিত হয়েছে তার
সবচেয়ে বেশি আমরা দেখি আমাদের প্রতিবেশী রাষ্ট্র দ্বারা সংগঠিত হয়েছে। আপনি যদি দেখেন যে স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদেরকে সহায়তা করেছে, আমরা একত্রিত হয়ে যুদ্ধ করেছি, তো তখন একটা ভালো সম্পর্ক হওয়ার একটা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে গঙ্গা চুক্তি, আপনার গঙ্গা বাঁধ দেয়া, হ্যাঁ ওই যে ফারাক্কা বাঁধ যেটা, জি ফারাক্কা বাঁধ দেওয়া থেকে শুরু করে নানান ক্ষেত্রে তাদের যে নীতিগুলো গৃহীত হলো, সীমান্তের ক্ষেত্রে, সীমান্তে হত্যা, বাণিজ্যের ক্ষেত্রে, এবং এখানে অসম চুক্তি, করিডোর দেওয়ার অসম চুক্তি, এগুলো সম্পর্কে রয়ে গেছে। আরো এমন কিছু গোপন চুক্তি রয়ে গেছে যেটা যারা 25 বছর মেয়াদী চুক্তি বলা হয়ে থাকে। আমি সেই ধারাবাহিকতায় আসছি। তো এরকম একটা সম্পর্ক আসলে, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন তখন কিন্তু তিনি এই বিষয়গুলো বাদ দিয়ে তিনি বললেন যে একটা স্বাধীন সার্বভৌম দেশের যে ধরনের নীতি প্রণয়ন করা দরকার, সমতার ভিত্তিতে সম্পর্ক হবে, এবং তখন কিন্তু সেইভাবেই সম্পর্কে গিয়েছে। আমি আরও ছোট করে ফেলি যে আমরা গত 15-16 বছর যে ফ্যাসিবাদী সরকার ছিল সেই সময় যদি আমরা দেখি তাহলে তারা কি করেছে, তারা যে নীতিটি গ্রহণ করেছিল একেবারেই একটা নতজানু নীতি গ্রহণ করেছিল, অর্থাৎ বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশের যে একটা জাতীয় স্বার্থ আছে সেটাকে কিন্তু তারা প্রাধান্য দেয়নি। আচ্ছা, এখন তাহলে আমাদের কি করা দরকার, হোয়াট ইজ টু বি ডান? হ্যাঁ, আমি সেই প্রসঙ্গে আসছি, আসলে প্রসঙ্গক্রমেই বলার চেষ্টা করছি। আমরা যদি সেই সময় দেখি তাহলে দেখবো যে তারা ফেনী নদীর পানি চুক্তি করে দিল, আমাদের তিস্তা চুক্তি কিন্তু আমরা পেলাম না। তারপর আপনার করিডোর দিল, বন্দর, মংলা বন্দর, আপনার চিটাগাং বন্দর দিল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তাদের আমাদের পরিবেশের যে ঝুঁকি ছিল সেটিকে মাথায় না নিয়ে সেটা করা হলো। আদানির থেকে বিদ্যুৎ আনার যে চুক্তি সেটিও করা হলো। অর্থাৎ এই জায়গাগুলোতে আমাদের স্বার্থ কিন্তু অনেকভাবেই লঙ্ঘিত হয়েছে। তো পরবর্তীতে যখন 5 আগস্ট সংগঠিত হলো তখন দেখা গেল যে একদম প্যারাডাইম শিফট করলো একটা, অর্থাৎ 2024 সালে 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকার পতন হয়, শেখ হাসিনা পতন হয়, ফ্যাসিস্টদের পতন হয়, তারা সবাই গিয়ে আশ্রয় নিলেন কোথায়? ভারতে, যেটা কিন্তু বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে সেটা হওয়ার কথা না। কারণ এই শেখ হাসিনা সহ যারা আছেন সবাই কিন্তু দণ্ডপ্রাপ্ত, এবং বাংলাদেশের একটা কোর্ট দ্বারা দণ্ডপ্রাপ্ত। তো এই দণ্ডপ্রাপ্তরা তো সেখানে থাকতে পারে না। কিন্তু সেখানে আমরা দেখলাম কি যে সেখানে থেকে তারা নানান ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছে, উস্কানি দিচ্ছে। এই ঘটনাগুলোর কারণে দুই দেশের সম্পর্ক এই নির্বাচিত সরকারের আমলে যেটি ভালো হওয়ার কথা ছিল সেটি কিন্তু সেই পর্যায়ে আর যাচ্ছে না। ভালো হওয়ার কিছু উদ্যোগ আমরা প্রথম দিকে লক্ষ্য করেছিলাম, অর্থাৎ এই সরকারটি যখন আসে আমরা দেখলাম যে যখন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর, তখন ভারত তাদের স্পিকার, লোকসভার যে স্পিকার ওম বিড়লাকে পাঠালেন। তো সেই একটা গুড জেস্টার দেখা গেল, এবং একটা পত্র নিয়ে এসেছিলেন তিনি সেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে। একটা ভালো ইতিবাচক একটা দিক দেখলাম। এবং আমরা দেখলাম যে আপনার এপ্রিল মাসে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনিও দিল্লি গেলেন, অর্থাৎ মরিশাসে যে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সম্মেলন হওয়ার কথা ছিল সেই সম্মেলনে যাওয়ার সময় আমরা দেখলাম যে দিল্লি হয়ে গেলেন এবং সেখানে তিনি বৈঠক করেছেন। তো এই বৈঠকগুলোর মধ্য দিয়ে একটা সম্পর্কের ইতিবাচক দিক আমরা দেখতে পাচ্ছিলাম, যে একটা সম্পর্ক স্বাভাবিকীকরণ, যেটা দুই দেশের মানুষের হচ্ছে না কেন সেটাই বলছি। তো সেই হচ্ছে না, হঠাৎ করে আমরা দেখলাম এই 5 আগস্ট হঠাৎ করে সেখানে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা তিনি যে সংবাদ সম্মেলনটি করলেন, যেটি আসলে কল্পনার অতীত, যে সরকারি অনুমোদন ছাড়া, অর্থাৎ ভারত সরকার অনুমোদন ছাড়া সেটি কিন্তু করা সম্ভব ছিল না। এখানে যেখানে সম্পর্ক স্বাভাবিকের দিকে যাচ্ছে সেখানে আমরা হঠাৎ করে এই উদ্যোগটি দেখলাম, এবং তারপরেই কিন্তু বাংলাদেশের দিক থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হলো, পররাষ্ট্রমন্ত্রী একটা বিবৃতি দিলেন। এবং সেই বিবৃতিতে আপনি দেখেন যে এ যাবৎকালে আমি দীর্ঘদিন ধরে কূটনৈতিক বিট কাভার করি, এরকম বিবৃতি আমরা দেখি নাই। না, আপনি কি করতে হবে সেটা বলেন, আপনি রিপোর্টিং বাদ দেন, আপনি সেখান থেকে হোয়াট ইজ টু বি ডান, এখন বাংলাদেশের কোন কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা উচিত সেটাই বলছি। যে এখন বাংলাদেশের আসলে দাবি কি? বাংলাদেশের দাবি যে যিনি দণ্ডপ্রাপ্ত আছেন তাকে ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশ চিঠি দিয়েছেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চিঠি দিয়েছেন, এবং অন্যান্য দণ্ডপ্রাপ্ত যারা আছেন তাদেরকে ফিরিয়ে দিতে হবে। ওসমান হাদির হত্যাকারী যারা আছেন, যেটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রধানমন্ত্রীর যে বৈঠক হয়েছে সেখানেও বলা হয়েছে, তো তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াগুলো হলেই কিন্তু সম্পর্কটা আবার একটু স্বাভাবিকের দিকে যাবে। ধন্যবাদ আপনাকে, পরে আবার আসবো। মিজানুর হোসেন বুলবুল, আপনার কাছে আমার প্রশ্ন, যে বাংলাদেশ কিন্তু একটা ছোট রাষ্ট্র, ভারত একটা বড় রাষ্ট্র। এখন বড় একটি রাষ্ট্র যদি ছোট রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্বকে স্বীকার না করে, যেটা এখানে বললেন, আমরা জানি যে ইমরুল কায়েস সাহেব বললেন যেটা, তো এই রাষ্ট্র, ভারত যে রাষ্ট্র, তার দেশের অভ্যন্তরে যে ঘটনাগুলো
এখন ঘটাচ্ছে আমরা দেখছি প্রকাশ্যে। সেখানে কত যেন 3,500 না 4,000 মসজিদের মাইকে আজান দেওয়া যাবে না, সম্পত্তি বেচা কেনা করা যাবে না। মানে একটা মুখ্যমন্ত্রী কোনো ধর্মীয় মানে এদের বিরুদ্ধে যে বলতে পারে, এটা অকল্পনীয়। বাংলাদেশে তো আমরা কল্পনাই করতে পারি না। এখন জানি না আমি ওইখানে এসব ব্যাপারে প্রগতিশীল বুদ্ধিজীবী পত্রপত্রিকার সাংবাদিক তারা আন্দোলন করে কিনা যে এই সাম্প্রদায়িকতা, এই মৌলবাদী চেতনা বিকাশের জন্য। এখন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। এখন এই স্বাধীন রাষ্ট্রে আপনার তারা যে সরকার, আমি যে প্রশ্নটা তাকে করেছিলাম, যেই সরকারকে এখানে চাপিয়ে দেবে সেটা আমাদের গ্রহণ করতে হবে। একটা নির্বাচিত সরকার, স্বাধীন সার্বভৌম সরকার সেটা করতে পারে? তাহলে আপনি একটা এমন একটা পথ বের করুন যাতে করে আমরা কূটনৈতিক সহযোগিতার মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে আজকে আমরা তাদের সাথে একটা বন্ধুত্বের সেতু বন্ধন রচনা করতে পারি। বিশ্লেষণ দিন। ধন্যবাদ নানু ভাই, ধন্যবাদ সমালোচক ইমরোজ কায়েস সাহেব, অনেক সুন্দর করে বলেছেন। বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে ভারত। জনসংখ্যার দিক থেকেও বৃহত্তম এবং ভোটারের দিক থেকেও বৃহত্তম, এবং একেবারেই আমাদের চারিপাশে তাদের সাথে আমাদের বর্ডার আছে এবং নানাবিধ সম্পর্ক তাদের সাথে যুক্ত, নারীর সম্পর্কও আছে। কিন্তু ভারতের যে আচরণ, সে আচরণটাকে বড় ভাই সুলভ আচরণ হিসেবে দেখা যায় না। তারা সবসময় একটা কর্তৃত্ববাদী আচরণ আমাদের উপরে চাপিয়ে দিতে চান। আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ছিল, সবসময় আছে, যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কিন্তু আমাদেরকে সেখান থেকে এখন তারা জোর করে বের করে নিয়ে আসতেছে। এবং গত 15 থেকে 18 বছর সময়কালের মধ্যে যে সরকার আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের যত রকম সহযোগিতা করা দরকার, বাংলাদেশের ভিতরে অস্থিরতা তৈরি করা, স্থিতিশীলতা নষ্ট করা, ব্যবসা বাণিজ্য নষ্ট করা, স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা, এবং এক কথায় উপনিবেশিক শাসন না হলেও একটা ক্লায়েন্ট স্টেট, নতুন একটা বিষয় যেটা আসছে, যে একটা ক্লায়েন্ট স্টেটের মতো আচরণ ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যেটাকে বলা হয় অনুগত রাষ্ট্র। এবং ভারত চায় যে বাংলাদেশ তার অনুগত রাষ্ট্র হিসেবে থাকুক। এখন অনুগত রাষ্ট্রের যে সমস্ত বৈশিষ্ট্য আছে, সেইগুলো অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সমস্ত কিছুইভাবে মারাত্মকভাবে তার উপর নির্ভরশীল হতে হবে। ঠিক আছে, আমি এখানে থামিয়ে দিলাম আপনাকে। জি, ভারত আমাদেরকে একটা পুতুল সরকার চায়। জি জি, আমি সেখানে এটাকে কলোনি। আপনি থামুন, আমার প্রশ্ন যেটা চাই, আপনি বিকল্প কথা বলেন, এর থেকে আমরা মুক্তির পথ কি? আপনি আজকে এই পথে আসেন। আজকে ব্যালেন্স অফ পাওয়ার, শক্তির ভারসাম্যর যদি আমরা রাজনীতি করি, কূটনীতি করি, তাহলে আপনাকে দেখতে হবে যে এর বাইরে আর কোন শক্তি আছে। আমি সেটাই তো বলতে সেই পথে আপনি সময় পাবেন না। তো আপনি এখনই বলবো, আমি সংক্ষেপে উত্তর দেবেন। সেখানে আসি। আমাদের বর্তমান যে সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের জনগণ তাকে বিশাল এবং ব্যাপকভাবে ভোট দিয়ে, যেটাকে বলা হয়েছে ল্যান্ডস্লাইড বিজয়, অর্থাৎ ভূমিধস বিজয়, ব্রুট মেজরিটি নিয়ে আসছেন। এবং এই সরকারের যে কূটনৈতিক লক্ষ্য, সেই লক্ষ্য স্থির করার জন্যে তিনি প্রথমে দুটি দেশ সফর করেছেন। একটি হলো মালয়েশিয়া এবং সেকেন্ড হচ্ছে চায়না। মালয়েশিয়া, চায়না। এবং চায়না থেকে উনি ফিরে আসার পরেই বিশ্বের নজর ভূ রাজনৈতিক কারণে এই টোটাল কূটনৈতিক যে চান্স যেটা আগে ছিল, সেটা একটু ওলটপালট হয়ে গেছে এবং একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে। সেখানে ভারতের সাথে আমেরিকা এবং আমেরিকার সাথে ভারত, এইটাকে মেনে নিতে তারা খুবই কষ্ট পাচ্ছে, যে তারা এখান থেকে আমাদের বের করে নিয়ে আসছে। এবং আমরা আন্তর্জাতিকভাবে পূর্বমুখী অর্থনীতি এবং রাজনীতি এবং সবার সাথে সমতার ভিত্তিতে কূটনৈতিক বিষয় এবং সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে। সেই কূটনৈতিক সম্পর্কটার ভিতরে যেটা রয়েছে, সবার সাথে সমান অধিকার, কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের পরস্পরের জাতীয় মর্যাদার উপরে কেউ কোনো হস্তক্ষেপ করবে না।
আমাদের সরকার আমাদের ইচ্ছা মতো চলবে, মানে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে না। এখানে এসে আমেরিকায় হোক বা ভারত হোক বা আমাদের নিকটতম মানে প্রতিবেশী কেউ কারোর অভ্যন্তরীণ বিষয়ে না গড়াতে পারবে না। এবং তারা যে আমাদের একটা প্রমিনেন্ট কোর্ট, একটা যে কোর্ট আন্তর্জাতিকভাবেই স্বীকৃত, সেই কোর্টে জুলাই অভ্যুত্থানের যে 1400 খুন সরাসরি বুলেটের আঘাতে খুন করা হয়েছে এবং জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সেই খুনের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা, তার অবস্থান এখন জুরিডিকশন অর্থাৎ আদালতে। এখন তার আদালতের মাধ্যমেই সেটা নিষ্পত্তি হবে। সেটাকে ভিত্তি না করে তারা আমাদেরকে উস্কানি দেওয়ার জন্যে জুলাই বিপ্লবের 2 বছর পূর্তি উপলক্ষে 5 অগস্ট ভারত যে কাজটা করেছে সংবাদ সম্মেলনের নামে, সেটা একটা গহিত কাজ, যেটাকে বলা হয় বাংলায় আমরা গহিত এবং নিন্দনীয়, যে নিন্দার ভাষা অনেকেরই নাই। এবং সেখান থেকে নানা রকম উস্কানি দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম একটা উস্কানি হচ্ছে যে আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যে জঙ্গি, এবং এখানে সেই পূর্বের মতো যে জঙ্গির আস্তানা আছে এবং জঙ্গি ঘাঁটি আছে, এবং এখানে ইসলামী ফোবিয়া দিয়ে তারা এখানকার সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করে। কিন্তু সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করছে ইন্ডিয়া। আমি আজকে সকালেই দেখেছি যে 1947 সালে আমাদের সমালোচক উনি বলেছেন যে ভারত রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। আসলে 1947 সালের 15 আগস্ট দিনটা ছিল শুক্রবার, সেদিন ছিল শুক্রবার, ওই দিনই ভারতের স্বাধীনতা দেওয়া হয়েছে। অথচ তারা আজকে বলতেছে শুক্রবার বলে কোনো বিষয় নেই, শুক্রবারে মসজিদে যাওয়া যাবে না, নামাজ পড়া যাবে না, মসজিদের জায়গা নাকি সব মন্দির ছিল, বড় বড় জায়গা, ইভেন তাজমহলও নাকি মন্দির ছিল, তারা সব ভেঙে দিচ্ছে, সমস্ত অত্যাচার করছে, মুসলমানদের বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে, চাকরি বাকরি থাকতেছে না, তাদের মেয়েদেরকে নানা রকমভাবে অত্যাচার করতেছে, বাড়ি থেকে বের করছে, এবং আমাদের সীমান্তে পুশিং করতেছে, মানে অনিচ্ছা সত্ত্বেও সীমান্তে সবসময় একটা অত্যাচার করতেছে। এ থেকে নিষ্কৃতির একটাই মাত্র পথ, দণ্ডিত আসামি হাসিনাকে প্রত্যর্পণ করা, ফিরে আসা আর ফেরত দেওয়া দুটো আলাদা জিনিস। ফিরে আসবে না, তাকে ফিরিয়ে দিতে হবে, সেটা হলো প্রত্যর্পণ এবং আদালতের কাছে দিতে হবে। ধন্যবাদ, আবার আসবো। আমি এখন ইমরুল কাসকে জিজ্ঞেস করি যে কিছুদিন ধরেই দেখছি অনেকে আলোচনা করছেন, আপনিও শুনবেন, আপনারা দুজনেই মিডিয়ার মানুষ, মিডিয়া থেকে আলোচনা হয়েছে, অনেকেই বলেছে যে যারা আলোচনা করছে তারা বলছেন যে ইসরায়েল এবং ভারতের সাথে কোনো পার্থক্য নেই। ইসরায়েল যেমন গাজা এবং প্যালেস্টাইনিদের নিষ্ঠুরভাবে হত্যা করে, তাদের জমি দখল করে, তাদের সম্পদ অধিকার করে, অত্যাচার করে, ভারতও তাই করছে কাশ্মীরে এবং আরও অনেকগুলো প্রভিন্স, 7 সিস্টার বা বিভিন্ন এলাকাতে। এবং বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টি নেপাল, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, চীন, পাকিস্তান, কোনো দেশের সাথে তাদের সম্পর্ক নাই। সেক্ষেত্রে মিডিয়াতে বলছে যে যদি আমাদের প্রয়োজন হয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে, তাহলে আমাদের চীনের সাথে সম্পর্ক করতে হবে এবং চীনের বাইরে আমেরিকার সাথে সম্পর্ক করতে হবে, এমনকি পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন। কেউ কেউ বলছেন যে যদি আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শক্তির ভারসাম্যকে বজায় রাখার জন্য যে দরকার হয়, এটা আমাদের করতে হবে। ব্রিটিশদের উপনিবেশ ছিলাম, কিন্তু এই ইংল্যান্ডের বা ব্রিটিশদের সাথে তো আমাদের সম্পর্ক আছে। সুতরাং যদি পাকিস্তানের সাথে সম্পর্ক রেখে আমাদের যদি ভালো কিছু হয়, কেন করব না? এইটা মিডিয়াতে অনেকে আলোচনা করেছে। তা আপনাদের কাছে আমার প্রশ্ন যে এত কিছু সত্ত্বেও আমি আপনার কাছে জানতে চাই যে ভারত, আমরা অন্যদিকে পাকিস্তান, আমেরিকা, চীন বা অন্য যাই হোক, সেটা সরকার তার স্বার্থ বা আমাদের জাতীয় স্বার্থ বজায় রেখে সকলের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। কিন্তু এখন আমরা ভারতের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য কতটা উদারতার সাথে আজকে আলোচনা, কূটনৈতিক তৎপরতা সৃষ্টি করতে পারে, আপনার একটা বিশ্লেষণ। জি, ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন যে প্রতিবেশী কিন্তু কখনো বদলানো যায় না। প্রতিবেশী আমরা এবং ভারত প্রতিবেশী রাষ্ট্র, এটা কখনোই পাল্টানো যাবে না। সেক্ষেত্রে আমরা সবসময় চাই একটা দেশ হিসেবে, একটা স্বাধীন জাতি হিসেবে, সার্বভৌম দেশ হিসেবে আমরা সবসময় সুসম্পর্কটি চেয়ে এসেছি, যে ভারত যেহেতু একটা বৃহৎ প্রতিবেশী, আমরা সুসম্পর্ক চাই। তবে এখন যে সাম্প্রতিক যে ডেভেলপমেন্টগুলো কূটনীতিতে ঘটেছে, আমি তার একটু উদাহরণ দিয়েই আপনাকে এই আশা করি আমার এই আলোচনার মধ্যে জবাব পাবেন। সেটি হচ্ছে যে
আমরা তো প্রথমে আলোচনা করলাম যে সম্পর্কটা একটা তিক্ততার পর্যায়ে গিয়েছিল, তারপরে এই নির্বাচিত সরকারের অধীনে স্বাভাবিক হতে হতে পরে 5 আগস্টের ঘটনার কারণে শেখ হাসিনার যে বাড়াবাড়ির কারণে সম্পর্কটা আবার একটু তিক্ততার পর্যায়ে চলে গেছে। পরবর্তীতে আমরা দেখলাম যে তাৎক্ষণিকভাবে যিনি ভারতের হাই কমিশনার তিনি কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। তারপরের দিন আমরা 10 তারিখে দেখলাম যে প্রধানমন্ত্রীর সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। তো সেই বৈঠকগুলোর কথা কিন্তু পররাষ্ট্রমন্ত্রী পরে বলেছেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যদি স্বাভাবিক করতে হয় তাহলে কি করতে হবে, একটা সহায়ক পরিবেশ দিতে হবে। এই সহায়ক পরিবেশ কে তৈরি করবে? ভারতকে এটা তৈরি করতে হবে। কারণ এই যে লেটেস্ট যেটা ডেভেলপমেন্ট দেশ খারাপের পর্যায়ে আবার যাচ্ছিল সেটার কারণ কিন্তু ভারত, বাংলাদেশ কিন্তু না। কারণ সেখানে একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে তারা সুযোগ দিয়েছে কথা বলার জন্য। তো সেই কথা আপনি বলতে প্রধানমন্ত্রী যে যে বিষয়গুলো বলছে সেইগুলো মেনে নিলেই আমাদের, এবং আমি সেদিকে আসছি যে হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে সেই মেসেজগুলো দেওয়া হয়েছে এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেটা জানিয়েছেন যে তিনি সেটা অনুধাবন করেছেন। এবং আমরা কিন্তু দেখলাম যে তিনি দ্রুততার সাথে সেই দিন প্রধানমন্ত্রীর সাথে দেখা করি আবার তিনি দিল্লিতে ছুটে গেলেন। এবং আমরা জানি যে গতকাল 11 তারিখে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন। তো এই যে সিমটমগুলো আমরা লক্ষ্য করি, তার মানে বোঝা যাচ্ছে তারা বাংলাদেশের যে স্টেটমেন্ট, বাংলাদেশের যে অবস্থান এই 5 আগস্টের শেখ হাসিনা কেন্দ্রিক, সেখানে কিন্তু তারা সেটা গুরুত্ব দিয়েছেন। এবং আমার ধারণা কূটনৈতিক বিভিন্ন চ্যানেলে যেটা বুঝতে পারছি যে সেটা তারা গুরুত্ব দিয়েছেন। এবং তারা কি ওটা সংশোধন করবেন? তারা যে বিমস্টেকের এখানে যে সভাপতি হিসেবে ডেকেছেন, কিন্তু উনি তো না ব্রিক্সে ডেকেছেন, কিন্তু বিমস্টেকের সভাপতি হচ্ছে এখানে তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রী হিসেবে কি তাকে করবেন? এখানে একটু টেকনিক্যালি একটা জিনিস আছে কূটনীতি, সেটি হচ্ছে যে ব্রিক্সের বাংলাদেশ সদস্য দেশ নয়, ব্রিক্সের যে আউটরিচ প্রোগ্রাম সেখানেই আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেখানে তাকে বিমস্টেকের সভাপতি বা চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, নট প্রধানমন্ত্রী হিসেবে। কারণ ওখানে তো প্রধানমন্ত্রীর শীর্ষ সম্মেলন করবেন, মানে যেটা সদস্য রাষ্ট্র যেগুলো, সেই সদস্য রাষ্ট্র সম্মেলনে তার আমাদের প্রধানমন্ত্রী ইমরুল কায়েস আপনি বলছিলেন। জি, তো যে কথাটি বলছিলাম যে ব্রিক্সের যে সম্মেলনটি আপনি বললেন সামনের মাসে 12-13 তারিখে অনুষ্ঠিত হবে, সেই সম্মেলনে আসলে বাংলাদেশকে নেওয়ার জন্য অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী যাতে যান সেই তৎপরতা তারা এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন। তবে সিমটম এবং কূটনীতিতে তৎপরতা সেটি দেখে মনে হচ্ছে যে পজিটিভ রেজাল্ট আসলেও আসতে পারে। এবং দীনেশ ত্রিবেদী কিন্তু একটা কথা বলার চেষ্টা করছেন, সেটি হচ্ছে যে দুই দেশের সরকার প্রধান যদি একসাথে বসেন তাহলে অনেকগুলো সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। অর্থাৎ কূটনীতিকরা কিন্তু সবসময় কূটনৈতিক ভাষায় কথা বলেন, বাট রাজনীতিকরা কথা বলেন মানুষের ভাষায় কথা বলেন, জনগণের ভাষায় কথা বলেন। সেক্ষেত্রে দুই দেশের এখন যে ভারতের হাই কমিশনার তিনি কিন্তু কূটনীতিক না, তিনি একজন রাজনীতিক। আপনি জানেন যে কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিল ভারতের, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তো তিনি বারবারই বলার চেষ্টা করছেন দুই প্রধানমন্ত্রী যদি একসাথে বসে এবং বসার পর অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের সমস্যাগুলো এখন কি কি আছে? একটা তো বললাম শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত, তাকে ফেরত দেওয়া, ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দেওয়া এবং দণ্ডপ্রাপ্ত আরও যারা আছে তাদের ফেরত দেওয়া। তারপরে আছে আমাদের গঙ্গা চুক্তি, যেটা সেটি কিন্তু আপনার ডিসেম্বর মাসেই এক্সপায়ার করে যাবে। তো সেটা নবায়ন করতে হবে। তো এই যদি নবায়ন করতে চান আপনি, তাহলে কিন্তু এক টেবিলে বসতে হবে। হ্যাঁ, আমার ভেতরে যা কিছু থাক, তাদের ভেতরে যা কিছু থাক, আমাদের কিন্তু এক টেবিলে এক টেবিলে কিন্তু বসতে হবে। বসে যদি আলোচনা না করেন তাহলে কিন্তু সমাধান হবে না। আপনি তিস্তা চুক্তি চান, তো তিস্তা চুক্তিও কিন্তু আপনাকে বসেই সেটা করতে হবে যে তারা কতটুকু পানি রাখবে এবং আমাদেরকে কতটুকু পানি দিবে। এটা যদি আপনি না বসেন তাহলে তো সবসময় কিন্তু আবেগ দিয়ে চলে না। অবশ্যই বাংলাদেশি হিসেবে আমরা আমাদের জাতীয় স্বার্থ দেখব, আমাদের আবেগ অনুভূতির যে সেন্টিমেন্টটা রয়েছে সেটিকেও আমরা প্রাধান্য দেব। কিন্তু যখন আপনাকে কোনো কিছু আদায় করতে হবে তখন আপনাকে বসতে হবে। যদি আমি ধরেন না যাই, তা আপনার বাড়িতে যদি না যাই, আপনিও যদি না আসেন, তাহলে তো সমস্যার সমাধান হবে না। তো এই সমস্যাগুলো সমাধান করতে হলে অবশ্যই আমাদেরকে বসতে হবে এবং যেটা করতে হবে সমতার ভিত্তিতে, সার্বভৌম একটা দেশের যে নীতি আছে সেই নীতির ভিত্তিতে সেটি হবে। এবং আমাদের সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার যে কূটনৈতিক অ্যাপ্রোচ আমরা লক্ষ্য করছি অপূর্ব। এবং কারণ তিনি এমন কোনো ভাষা ব্যবহার করেননি কোনো রাজনৈতিক দল অথবা বিদেশি কোনো রাষ্ট্র যেটাতে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই না? উনি কথা বলেছেন চমৎকারভাবে। আরেকটি বিষয় আপনারা অনেকে যেটা বলছেন সেটা হচ্ছে, আমি বিভিন্ন আলোচনাগুলো শুনেছি, আপনিও নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশে যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছে, যারা আমাদের ভাই বন্ধু, হাজার হাজার বছর ধরে আমাদের কাছে বাস করছে। একজন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন যে ভারত কখনো আমাদের বাংলাদেশের এই হিন্দু জনসমষ্টিকে, তারা যে বাংলাদেশের নাগরিক এটা তাদেরকে মনে করে না, তাদেরকে সবসময় বলে তোমরা ভারতের নাগরিক। আচার আচরণে সেটাই প্রমাণ করে।
এবং যার ফলে হয়েছে কি যে তারা সবসময় একটা দোদুল্যমান একটা ভয়ে আতঙ্কে থাকে। এটাও তো সত্য। পাক আর্মি যখন আক্রমণ এবং যখন এই দেশে যখন নির্বিচারে হত্যা করেছে, তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু ধর্মাবলম্বী মানুষের, অস্বীকার করে উপায় নেই। সুতরাং তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা এই যে অসাম্প্রদায়িকতার কথা বলি, এটা বাস্তবে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত ধৈর্য ধরে আছে। এখনো এটাই মনে হচ্ছে আরও যেন তারা ধৈর্য ধরে থাকে। ওই দেশে কি করলো সেদিকে তাকিয়ে জি, আমি এই জায়গা এইটার প্রেক্ষিতে আপনি কূটনৈতিক চেতনার মধ্যে দিয়ে নিয়ে আসেন বিশ্লেষণের মধ্যে। আমরা সবসময় দেখে থাকি, এই যে আপনি যে প্রসঙ্গটি আনলেন, আমাদের বেশিরভাগ বাংলাদেশি মানুষ কিন্তু আপনি যে কথাটি বললেন এই অসাম্প্রদায়িক চেতনাই কিন্তু ধারণ করে। অর্থাৎ আমি বাস করছি, আমার পাশে আরেকজন হিন্দু ভাই, আরেকজন খ্রিস্টান বা অন্য ধর্ম বাস করবে, এবং সবসময় আমরা একটা মেলবন্ধন দেখেছি। আপনি নিজেও খেয়াল করে দেখবেন, ছোটবেলায় আমরা কিন্তু ওদের যে মেলা হতো, পৌষ পার্বণ যে মেলা হতো, আমরা সেখানে অংশগ্রহণ করেছি, আবার তারাও আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমাদের অনেক বন্ধুও ছিল এবং আছে। এই এবং আপনাদের জানিয়ে রেখে যে আমি 50 দশকে যখন আমি একটা স্কুলে পড়তাম, স্কুলের নাম ছিল গান্ধী স্কুল। 50 দশকে আমরা স্কুলটা শুরু হওয়ার আগে তখন কিন্তু মুসলিম লীগ সরকার ক্ষমতায় ছিল। আমরা গান করতাম জয় জয় রঘুপতি রাঘব রাজারাম, পতিতে পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরে নাম। এই যে গান করতে হতো, আরেকটি গান একটি নমস্কারে প্রভু একটি নমস্কার, এইভাবেই রেখাহর নাম একটা মেয়ে, এইগুলো তা আমরা এটা করেছি। সুতরাং এটা অব্যাহত রাখতে হবে। হ্যাঁ, সেই জায়গায় আসছি, ছোট্ট করে বলছি, কূটনৈতিক যে আপনার চেতনা বলেন, তা আমরা দেখি যে এই প্রোপাগান্ডাগুলো আসলে রাজনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। রাজনৈতিক ক্ষেত্রে আমরা কি দেখি, সেটা হচ্ছে যে পতিত যে সরকার, পতিত যে দলটি, তারা কিন্তু সবসময় এই কার্ডটি খেলার চেষ্টা করেছেন, অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রকে খেপিয়ে তোলার জন্য, যেখানে এবং সাম্প্রদায়িক দাঙ্গার জন্য উস্কানি দিচ্ছে। জি জি, উস্কানি দিচ্ছে, বা এই যে কোনো নির্বাচনের পরে আমরা দেখেছি তারাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাইছে। কারণ তার বড় প্রমাণ হচ্ছে এবার নির্বাচনের পরে কিন্তু কোথাও কোনো জায়গায় আপনি দেখবেন যে কোনো হিন্দু বাড়িঘর ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, এটা কিন্তু কোথাও হয়নি, কারণ তারা তো নাই। তারা থাকতে কিন্তু এই কাজটি হয়েছে। আর কূটনৈতিক যে বিষয়টা, সেটা হচ্ছে যে আসলে আমাদের প্রতিবেশী দেশ, তারা তাদের বিভিন্ন এজেন্ডা বা তারা তাদের বিভিন্ন ইস্যু বাস্তবায়ন করার জন্য, বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গে যে সরকারটি এসছে তাদের ক্ষেত্রে দেখে থাকি, বা বিজেপি যে সরকার আছে তাদের ক্ষেত্রে দেখে থাকি, যে তারাও অনেক সময় কিন্তু এই কার্ডটি খেলার চেষ্টা করে এবং বলার চেষ্টা করে। আমরা চাই যে বন্ধুত্ব হোক, এটা হোক। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনি বলুন এখানে বুলবুল সাহেব, যে আমরা তাহলে কূটনৈতিক অবস্থান বা পদক্ষেপ হিসেবে আজকে আমরা কতটা নমনীয়ভাবে সেখান থেকে স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রেখে আমরা গ্রহণ করতে পারি, তার একটি লাইন বের। ধন্যবাদ নাইম ভাই। আমাদের এখানে যে বিষয়টা আসছে সেটা হলো এক টেবিলে বসা, যে উভয় পক্ষ যখন আলোচনার টেবিলে বসবে তখন সমাধান বেরিয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কে কতখানি ছেড়ে দিতে পারবো, ছাড় দেওয়া যেটাকে বলা হয়, যে বাংলাদেশ কতখানি ছাড়তে পারবে এবং ভারত কতখানি ছাড়তে পারবে। জাতীয় বাংলাদেশে তো ছাড় দেওয়ার কিছু নেই, কারণ শেখ হাসিনা তো বলে গেছে যে ওরা যা চায় না তার চেয়েও বেশি দিয়েছি। তা এখন আমাদের চাওয়া পাওয়া কিন্তু খুব বেশি না, বাংলাদেশের চাওয়া পাওয়া কিন্তু খুব বেশি না। বাংলাদেশের চাওয়া পাওয়া হচ্ছে একজন দণ্ডপ্রাপ্ত আসামি, একজন না একাধিক। শেখ হাসিনা 1 নম্বর, 2 নম্বর হলো শহীদ শরীফ হাদির যে হত্যাকারী, তাদের ওখানে ধরা পড়ছে, প্লাস অন্যান্য যেসব আসামি তাদেরকে ধারাবাহিকভাবে ফেরত দেয়া, একবারে না। এর ভিতরে যদি একমাত্র শেখ হাসিনাকেই ফেরত দিয়ে দেয়, প্রত্যার্পণ করে আমাদের কাছে, উনি 2013 সালের আইন অনুযায়ী, তাহলে আমার মনে হয় যে বরফ শীতল হয়ে উষ্ণ সম্পর্ক তৈরি হবে। না, আর অন্যান্য যারা তারা অন্যান্য ধারাবাহিক একবারে তো আসতে পারবে না, কিন্তু এইটার জন্য যে উষ্ণ সম্পর্ক হবে তা না, আরো শুরু হবে। এবং তারপরে দুটো আমাদের এখানে তো আমাদের যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, উনি যে ব্রিফ করেছেন 5 তারিখের পরে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদী হাই কমিশনের বৈঠকের পরে, সেখানে উনি স্পষ্ট বলেছেন, ইমরুল কায়েস সাহেব তুলে ধরেছেন যে দুটো পয়েন্ট বলেছেন, যে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং শহীদ শরীফউদ্দিন হাদির, ওসমান হাদির যে সাসপেক্টেড, উনি সাসপেক্টেড বলেছেন দ্বিতীয়, আর উনি তো দণ্ডপ্রাপ্ত। এই দুটো হচ্ছে জুডিশিয়ারি এবং আমাদের কোনো অর্গানকে, 3টা অর্গানের কথা উনি বলেছেন। একটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব, একটা হচ্ছে আইন ও বিচার, আর একটা হলো বিচার বিভাগ। এই 3টা বিচার বিভাগের মধ্যে গত 5ই আগস্ট দণ্ডিত শেখ হাসিনা ভারতের সরাসরি মদদে, উস্কানি এবং প্রত্যক্ষ সহযোগিতায় বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, এটা বলেছেন। এটা কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না। আমাদের কোনো অর্গানকে আন্ডারমাইন করা যাবে না, আমাদের অর্গানকে মূল্য দিতে হবে, আমরাও আপনাদের মূল্য দেব। তো এখন 2 পক্ষ বসলে প্রথম শর্ত হচ্ছে দণ্ডিত
আসামি হাসিনাকে ফেরত দেওয়া, ফিরে না আসা, এইটা যদি হয় তাহলে আপনার বরফ গলতে শুরু করবে, আমরা সেটা বলতে চাইছি। তাহলে সম্পর্ক উষ্ণ হবে। তারপরে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না, আমাদের এখানে সামরিক হস্তক্ষেপ করবে না, ধীরে ধীরে এটাকে জি, আমাদের আগায় নেবে। সম্পর্কটাকে তারপরে আমাদের তিস্তা ব্যারেজের বিষয় আসবে, আমাদের পদ্মা ব্যারেজের বিষয় আসবে, এবং গঙ্গার পানির ন্যায্যতার ভিত্তিতে আমরা ফারাক্কা বাঁধ থেকে আমরা পানি পাবো, সেটা টিপাই মুখ বাঁধ, তারপরে আমার ভাই বলেছেন যে ফেনী নদী, সমস্তগুলো সীমান্ত সমস্যা, সীমান্ত বাণিজ্য, এবং আমাদের সাথে যে আমার মনে হয় যে বাংলাদেশ ভারতের সম্পর্ক একবারে স্বাভাবিক ধীরে ধীরে করা যায়। মধুর স্বাভাবিক হতে পারে। এবং আগে শেখ হাসিনার চাইতেও ভালো হবে। শেখ হাসিনার কিন্তু সম্পর্ক আমাদের আছে। বাংলাদেশের সমমর্যাদা। এখানে একটু বলতে চাই যে আপনি যদি সীমান্ত এলাকায়, আপনি নিশ্চয়ই আমার চেয়ে অনেক অভিজ্ঞ, সীমান্ত এলাকায় যান, সীমান্তটা এমনভাবে ভাগ করা হয়েছে, দেখবেন যে আপনি একটা বাড়ির একটা ঘর ওই সীমান্তে, ভারতের সীমান্তে, মানে রান্নাঘরের অর্ধেক ওই পাশে, অর্ধেক ওই পাশে, অর্ধেক বাংলাদেশে। তো সেখানে তো শুধু আপনার আমাদের যে সেন্টিমেন্ট দিয়েই যে শুধু আমরা একদম যুদ্ধ করে ফেলব, বিষয়টা তো তা না। কারণ ওই সীমান্ত এলাকার মানুষের কিন্তু তাদের যে সেন্টিমেন্ট, মানে সেটা আমাদের সম্পর্কটা আপনার কূটনীতিতে ধারণ করতে হবে, তারা কি চায় সেটিও দেখতে হবে। তাহলে কি করতে হবে, সীমান্ত এলাকায় এই ধরনের জিনিসগুলো ঘটতে থাকবে, সেটা যেমন হত্যাকাণ্ড, এটা যাতে কোনোভাবেই না একদম ঘটে। বন্ধ করতে হবে, একেবারে জিরো করে। টলারেন্স। এখানে হচ্ছে যে অন্যান্য আমাদের যত কিছুই ঘটুক সেটা বন্ধ করতে হবে। আপনার যদি সম্পর্ক স্বাভাবিক করতেছেন, আপনি একদিকে আমার মানুষকে হত্যা করতেছেন, গুলি করতেছেন, তারপরে এসে মানে বলছেন যে আসেন আমরা এক টেবিলে বসে সম্পর্ক স্বাভাবিক করি। এটা তো হয় না। কারণ এই সরকারকে চলতে হয় এই দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে। বেশিরভাগ মানুষের ভোট নিয়ে তারা ক্ষমতায় এসেছেন। আর মানুষ যদি আপনার সেই হত্যাকাণ্ডের নিন্দা জানায়, প্রতিবাদ জানায়, সরকার তো চুপ করে বসে থাকতে পারে না। সরকারকেও তো ওই সেন্টিমেন্ট, মানুষ যদি হত্যাকাণ্ডের শিকার হয় তাহলে তার সেটা মেনে না, কারণ মানুষ ক্ষিপ্ত হলে আপনার সরকার তো সেটি মূল বিষয় হচ্ছে যে সরকারের সাথে সম্পর্ক, জনগণের সাথে সম্পর্ক, এবং জনগণ কি চায় সেটা আমাদের সরকার খুব ভালো করেই জানে। এবং আমাদের বর্তমান সরকার, বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ভালো করেই জানেন যে বাংলাদেশ মানুষ কি চায়। বাংলাদেশের মানুষের একটাই চাওয়া যে আমরা আর ফ্যাসিবাদের মধ্যে ডুবতে চাই না, আমরা গুম হতে চাই না, আমার সন্তান যেন থাকে ডাল ভাতে, দুধ ভাত না থাকে, নুন ভাতে থাকে। আপনার পরিষ্কার বার্তা তো বাংলাদেশের পক্ষ থেকে দিয়ে দেওয়া। বাংলাদেশ আর কখনোই ক্লায়েন্ট স্টেট, এটা উল্লেখ করে এবং জনগণের সাথে ভারতের জনগণ টু বাংলাদেশের জনগণের সম্পর্ক তৈরি করতে হবে। উভয় দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, মানে G2G না, জনগণ টু জনগণ। এর আগে যেমন ফ্যাসিস্ট একজনের সাথে সম্পর্ক রাখছে, একটা পরিবার, একটা দলের একটা অংশের সাথে, আর এখন আমরা চাচ্ছি 20 কোটি মানুষের সাথে, এবং বর্তমান সরকার 20 কোটি। আজকে ভারত যে ধরনের উস্কানি দিচ্ছে, আপনি হ্যাঁ বলেন, যে উস্কানি দিচ্ছে দেখেন, দিচ্ছি যে উস্কানি দিচ্ছে, এই উস্কানিতে যদি আজকে বাংলাদেশে এই ফ্যাসিস্টের উপস্থিতি থাকতো তাহলে অন্তত 1000 হিন্দু বাড়িতে আক্রমণ হতো 5 তারিখে। কারণ তারা যতই উস্কানি দিচ্ছে, সাম্প্রদায়িকতা উস্কানি, সেটা কিন্তু হচ্ছে না। না, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি কি বলছেন? যে ভিসা, যেমন ভিসার একটা ইস্যু আছে, আপনি জানেন যে বাংলাদেশের অনেক মানুষই ভারতে, বিশেষ করে চিকিৎসা পারপাস, ঘোরার জন্য। তো আপনি যখন সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছেন, তখন এখানে তো গুরুত্ব দিতে হবে। যদি জনগণ পর্যায়ে তারাও বলছেন, আমরাও বলছি যে জনগণ পর্যায়ে সম্পর্ক করতে চান, সম্পর্ক স্বাভাবিক করতে হবে, তাহলে সেখানে কিন্তু বড় কম্পোনেন্টটা হচ্ছে ভিসা। তো ভিসাটাকে সহজ করতে হবে। এবং আমরা দেখলাম যে এই নতুন যে হাই কমিশনার আসলেন, তিনি এসেই ভিসা রেস্ট্রিকশন উঠালেন এবং এখন পর্যটন ভিসা দেয়া হচ্ছে, অর্থাৎ সব ভিসাই দেওয়া হচ্ছে। এটা বোধহয় কোনো সমস্যা হবে না। না, সেটা না, তারপরে কিছু সমস্যা রয়ে গেছে সেখানে। সেটা কি ধরনের সমস্যা? সেটা হচ্ছে যে আমি অত কাগজে কলমে বা উপরে বলছি যে ভিসা সহজ করে দিচ্ছি, কিন্তু যখন আমাদের কাছে অনেকেই আসছেন যে তারা ভিসা যখন চাচ্ছেন, তখন সেখানে বেশ কিছু ধরনের আপনার প্রতিবন্ধকতা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ডেট পাওয়া, ভিসা সাবমিশন, নানান কিছু মিলে এক ধরনের টাইম নিচ্ছে বা সময় নিচ্ছে। এটাকে রিডিউস করতে হবে। এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কথা অনুসারে এটা আপনার কূটনৈতিক চ্যানেলে এগুলো হবে আমরা আশা করি। কারণ মূল বিষয়টা তো আপনারাই বলেছেন যে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যেটা আলোচনা উত্থাপন করেছেন, সেই বিষয়গুলো প্রথমে হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা বন্ধুত্ব চাই, আমাদের নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, সমতার ভিত্তিতে, সেটা সমতার ভিত্তিতে। আপনাদের ধন্যবাদ। কিন্তু আরেকটি প্রসঙ্গ আলোচনা করতে চাই, তার আগে একটু বলি যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে কনিষ্ঠ পুত্র, তার আজকে জন্মদিন। হ্যাঁ, আরাফাত রহমান কোকুর জন্মদিন আজকে। এই কথা ঠিক সত্য যে জন্মদিনে সাধারণত কেক কাটা হয়, মোমবাতি, মানে পরিবার থেকে হয়, সংগঠন থেকে হয়,
কিন্তু যে মানুষের মর্মান্তিক মৃত্যু হয় তার জন্য জি। দোয়া করবে, তার আত্মার মাগফিরাত কামনা করে, সেখানে আনন্দ হয় না। ওর আত্মার মাগফিরাত। কোকোর এখানে যে জানাজা হয়েছিল ঢাকায়, আপনারা খুব আশ্চর্য, এত মানুষ এসেছিল, বিশাল বিশাল। এ কল্পনা করা যায় না। বাইতুল মোকাররমে হলো, ওইদিকে আপনার ছিল মতিঝিলের শাপলা চত্বরের ওই দিক থেকে শুরু করে আপনার আরো দূরে ছাড়িয়ে গিয়েছিল প্রেস ক্লাব দোয়েল এবং চত্বর, দোয়েল চত্বর, দোয়েল চত্বর চলে আবার গিয়েছে। এদিকে আবার- এটা এইভাবে জানা যায় কোনো দিকে, অন্যদিকে নবপুরের ওইদিকে। নবপুর পার হয়েছে, হ্যাঁ, রাস্তা আমরা আছে। রাস্তায় আমরা জানা যায় তো এদিকে সুতরাং আজকে এই দিনটাকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। অন্য প্রসঙ্গ যেটা আলোচনা করতে চাচ্ছি, বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত, সেটা হলো প্রেসিডেন্ট কে হবেন। জি। প্রেসিডেন্ট কে সকলের, মানে কে প্রেসিডেন্ট হবেন প্রথমে বলুন আপনি, আমাদের মাত্র 2 মিনিট আছে, আচ্ছা 2 মিনিটেরও কম, আপনি কয়েক কথায় বলে দিন। জি, ধন্যবাদ। প্রেসিডেন্ট কে হবেন সেটা তো আসলে দল সিদ্ধান্ত নিবে, কিন্তু বেশিরভাগ মানুষ কি চাচ্ছে সেটা আমি হয়তো আপনাকে বলতে পারি। বলেন। সেটা হচ্ছে যে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম গত 15-16 বছর ধরে চলেছে, এই সংগ্রামে এখান থেকে আমরা বাংলাদেশে থেকে যিনি দেখেছি যে একদম মাঠে থেকে প্রধান সেনাপতির ভূমিকায় নেতৃত্ব দিয়েছেন এবং যার নেতৃত্বে এই আন্দোলনগুলি সংগঠিত হয়েছে, ছোট ছোট আন্দোলন বড় আকার ধারণ করেছে, তিনি হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো আমি দেখেছি যে দলের মধ্যে দলের বাইরে বিভিন্ন পর্যায়ে মানুষের খুব সাথে কথা জনপ্রিয় বলে- তিনি। কথা বলে আপনি চাচ্ছেন যে উনি হবেন? খুব জনপ্রিয় এবং তাকেই আসলে মানুষ চাচ্ছে যে তিনি প্রেসিডেন্ট হবেন। ধন্যবাদ। এবং এখন আমরা পর্যন্ত তো মনেই হচ্ছে যে এর আগের অনুষ্ঠানে আমরা এখানে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে ইমরুল ভাই বলেছেন, আমরা ওই কথায় আর যাচ্ছি না, যে তার যে ভূমিকা এবং অভিভাবকত্ব, তিনি বাংলাদেশের অভিভাবকের ভূমিকায় ছিলেন গত 20 বছর, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত, জনাব তারেক রহমান সাহেব ফিরে আসার আগ পর্যন্ত, এবং বাংলাদেশের 20 কোটি মানুষই দেখতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর হবেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। ধন্যবাদ আপনাকে। আমি তাকে চিনি, আপনারা বোধহয় আপনাদের চাইতে অনেক আগে থেকে চিনি। আমি 69 মুভমেন্টের ওই সময় থেকেই তাকে চিনি। একই ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন করেছি। আমি ছাত্র ইউনিয়নের সেক্রেটারি ছিলাম, জেনারেল সেক্রেটারি, ডক্টর মাহবুবুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন। উনি অত্যন্ত চমৎকার মানুষ ছিলেন, অনেক গুণের অধিকারী ছিলেন। ছাত্র রাজনীতি, ক্রিকেট খেলতেন এবং কৃষক আন্দোলন করেছেন, মরণাভাসে লাল টুপির আন্দোলনে গিয়েছেন। সুতরাং তার এই অসাধারণ ভূমিকা, এবং রাজনীতিতে অনেক কষ্ট করেছেন, জেল খেটেছেন, মামলা মোকদ্দমা, সমস্যার সংকট মোকাবেলা করেছেন। কিন্তু সে কারণের জন্যেই আজকে সকলেই আশা করেন যে তার মতো একজন মেধাবী, যোগ্য এবং ভালো মানুষের মতো একজন প্রেসিডেন্ট হওয়া উচিত। আপনি 30 সেকেন্ড যদি বলি, তার যে অতীত সংগ্রাম, তার যে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে লড়াই, এটাকে যদি আপনি প্রমাণ হিসেবে ধরেন, তাহলে বিএনপির এখন দেশের জন্য এমন একজন প্রেসিডেন্ট সিলেক্ট করা দরকার যে ভবিষ্যতের কোনো চ্যালেঞ্জ আসলে সেটা যাতে মোকাবেলা করতে পারে, এজন্য একজন রাজনীতিবিদ। সেজন্য আপনাকে ধন্যবাদ। তবে সাথে সাথে শেষ কথাটি হলো এই, এমন কোনো ব্যক্তির প্রেসিডেন্ট হওয়া যাবে না সুদীর্ঘকাল ধরে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে অথবা অন্য কোনো কিছুর মধ্যে দিয়ে এই করা যাবে না। জি, নিশ্চয়ই। আপনি নিশ্চয়ই শওকত মাহমুদের কথা জানেন, ও সে এসে অনেকের নাম বলে, 2-1 নাম বলেছিল। তার আগে সেখান থেকে আপনার আমরা জানি যে শাহজাহান ওমর যখন যায়, কেউ একজন ছিল যে আসবে অমুকে, এবং ফরিদপুরের একজন ছিল, সেও একজন মানে আবু তার নাম জাফর বলেছিল শাহ। ওই সময় যে হ্যাঁ। অমুক আসবে। তাহলে এই ধরনের কোনো ব্যক্তি প্রেসিডেন্ট হোক বা তাদের নাম আসুক, এটা দেখতে চায় না। এমনকি মন্ত্রী অথবা কোনো দায়িত্বেও তাদের রাখা উচিত না। সেরকম ধরনের কিছু হলে কিন্তু ওই যে ডক্টর বি চৌধুরী যে ধরনের ঘটনা ঘটেছিল, ওইটা হতে পারে। ইয়াজউদ্দিনের সময় যে ধরনের আপনাদের ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ হলো। আপনাদেরকে ধন্যবাদ। শুভরাত্রি।